ওকে, আরেকবার স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। আমাদের হচ্ছে পর্ব নাম্বার কত এটা? পর্ব নাম্বার 4 নাম্বার পর্বে এই পরিমিতি অধ্যায়ের। সো আরেকবার এভরিওয়ান মেনশন দিয়ে দাও ভাইয়া। সো দেখি, ও হয় নাই মনে হইতেছে, অ্যাপ্রুভ হয় নাই। একটু করে দিচ্ছি হ্যাঁ, অ্যাপ্রুভ হয়েছে। ভাই খুবই খুবই দুঃখিত, বাট আমিও চাচ্ছি না যে কোনো মতে এই বাকি অংশটুকু ঝুলায় রাখি, কারণ আহ, ঝুলায় রাখলে আসলে লস। এইটার জন্য দেখা যাবে যে অধ্যায়টা ফিনিশ হচ্ছে না। তো আমাদের বাস অল্প কিছু জিনিস আছে, আমরা একটু চেষ্টা করি শেষ করার। আবারও একটু মেনশন করে দাও তোমাদের ফ্রেন্ডদেরকে। আমিও একটু এভরিওয়ান মেনশন দিয়ে দিচ্ছি, কারণ নতুন আরেকটা দিন শুরু হয়ে গেছে। গতকাল আমরা ক্লাস শুরু করেছি, আজকে নতুন আরেকটা দিন। তো নতুন আরেকটা দিনে আবার নতুন করে এভরিওয়ান মেনশন করা যাবে। তো ওরে বাপরে বাপ, অনেক কিছু লিখছি দেখা যায়। যে এইখানে ছিলাম, এইখানে 92তম স্লাইডে আমরা ছিলাম। আচ্ছা, আমি একটু এভরিওয়ান মেনশন করে দিচ্ছি। এভরিওয়ান মেনশন এখান থেকে করা যাবে, পেন ড্রাইভ। ফলোয়ার্স, এই ফলোয়ার্স, চলে আসো সবাই। আর কতক্ষণ পড়াবেন? আচ্ছা, আমাদের হয়তো আবার ঘন্টাখানেক সময় লাগবে, তাহলে হয়ে যাবে আশা করি। আমাদের শেষ হয়ে যাবে, কারণ আমাদের যখন আমরা এই পার্টটা শেষ করে ফেলবো, অর্থাৎ আমাদের প্রবলেম সলভিং অলরেডি 18, তারপরে আর 19 আর 20, মানে দুইটা প্রবলেম আছে। আর এটা তো আলোচনা শেষ হয়ে গেছে। দুইটা প্রবলেম পর সিকিউটা খুললে জাস্ট তোমাদেরকে দেখাবো, তোমরা জাস্ট আমাকে বলবা যে ইয়াস ভাইয়া পারি অথবা নো ভাইয়া পারি না, জাস্ট এইটাই কিন্তু হবে, আর কিছু না। ওকে ওকে, আজা ক্লাস শুরু হয়ে গেছে। ওকে, সো লাস্ট বারের মতো একটু মেনশন করে দাও, যারা যারা ক্লাস করে লাস্ট বারের মতো একটু মেনশন করে দাও। আমি যেখানে ছিলাম সেখান থেকে আরেকবার বলি। একটা লোহার পাইপের আয়তন আমরা বের করছিলাম। আয়তন বের করার জন্য যেটা করলাম, যে লোহার পাইপের ভেতরের আয়তন বের করলাম, লোহার পাইপের বাইরের আয়তন বের করলাম। এবার একটা আয়তন থেকে আরেকটা আয়তন বাদ দিলে আমরা লোহার পাইপের আয়তন পেয়ে যাব। সো আমরা 157,080 মাইনাস 157,080 মাইনাস 127,238.4, এই যে এইখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের লোহার আয়তন। তাহলে আমাদের লোহার আয়তন কত আসবে দেখি আমরা। 157,080 157,080 মাইনাস 127,238.4। ওকে, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 29,841.6। 29,841.6, এটা হচ্ছে আমাদের লোহার আয়তন। বের করলাম লোহার আয়তন। এখন আমরা কি জানি যে এই আয়তনটাকেই আমি গলায় নতুন একটা দ্বন্দ্ব তৈরি করছি। তাহলে নতুন দ্বন্দ্বের আমরা ধরে নেই নতুন দ্বন্দ্বের উচ্চতা চাইছে। ধরি নতুন দ্বন্দ্বের উচ্চতা হচ্ছে 8। তাহলে নতুন দ্বন্দ্বের আয়তন কত হবে? আয়তন হবে অবশ্যই পাই আর স্কোয়ার এইচ। এই আর এর মান দেওয়া আছে 6, তার মানে 6 স্কোয়ার এইচ, তাহলে 36 পাই এইচ। এখন আমরা এখান থেকে কি লিখতে পারবো? প্রশ্ন মতে যেহেতু এই জিনিসটাকে গলায় এইটা তৈরি করা হয়েছে, তাহলে এইটা আর এটার সেম। তাহলে আমরা এখানে লিখতে পারবো 36 পাই এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 29,841.6। তার মানে এইচ এর ভ্যালু হবে হচ্ছে 29,841.6 ভাগ হচ্ছে 36 পাই। তাহলে আমরা এখান থেকে আমাদের এইচ এর ভ্যালুটা পেয়ে যাব। অর্থাৎ ভাগ দিব হচ্ছে 36 গুণ 3.1416, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে 263.85 263.85 এত সেন্টিমিটার। তোমরা চাইলে এটাকে সেন্টিমিটারে রাখতে পারো, অথবা এটাকে মিটারেও পরিণত করো। মিটারে পরিণত যদি করি, তাহলে আমরা এখান থেকে পাবো 263 মিটার প্রায় এইরকম ভাবে লিখে দিতে পারি। সো এইটা হচ্ছে আমাদের আনসার, 2.63 মিটার।
যেহেতু আমাদের প্রতিটা অঙ্কে আমরা দেখতেছি যেরকম এই অঙ্কটাই দেখছি যে উচ্চতাটাকে মিটারে প্রকাশ করলে যেটা বেশি সুন্দর দেখায়। সো এই জন্য ওকে 263.89 ওকে ফাইন। তো আমরা এইখান থেকে তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের আরো একটা প্রশ্ন। চলো এবার আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। 19 নম্বর প্রবলেমে আমরা চলে আসলাম। 19 নম্বর প্রবলেমে কি বলছে? একটি আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটিকে বৃহত্তর বাহুর চারদিকে ঘোরালে উৎপন্ন ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা খুবই 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 মজার একটি অঙ্ক, খুবই অসাধারণ মজার একটা অঙ্ক। দেখো এখানে কি বলছে, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্রের বড় বাহু, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ছোট বাহু। এবার কি বলছে দেখো, সন্নিহিত দুইটা বাহু, এই যে বাহুটা আছে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর এই যে বাহুটা আছে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, 8 and 6। এখন আমাকে বলছে আয়তক্ষেত্রটিকে বৃহত্তর বাহুর চারদিকে ঘোরালে উৎপন্ন ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে এবার দেখো তো, এইটা হচ্ছে আমাদের বৃহত্তম বাহু, এবার এইটা চারদিকে যদি ঘুরাই কি ঘটনা ঘটে দেখো তো। এই যে দেখো এইটারে আমি, এই যে এইটা হচ্ছে বৃহত্তর বাহু, এইটার চারদিকে যদি ঘুরাই তার মানে এইভাবে ঘুরাইতেছি। দেখো ব্যাপারটা দেখো, একটু ফিল করা ট্রাই করো, এইভাবে ঘুরাইতেছি। এইভাবে যদি ঘুরাই মানে বৃহত্তর বাহুর চারদিকে এটাই ঘুরাইতেছি, তার মানে দেখো তো এই যে এরকম একটা জিনিস তৈরি হইতেছে, এরকম। তাহলে এই যে জিনিসটা তৈরি হইতেছে এটা দেখতে একটা সিলিন্ডার হবে না? এই যে দেখো ব্যাপারটা হচ্ছে, এই যে ছিল আমাদের একটা আয়তক্ষেত্র। সো আমি, এই ছিল আমাদের একটা আয়তক্ষেত্র, দাঁড়াও আমি একটু ওকে কি কালার নেওয়া। এ হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। এখন এই আয়তক্ষেত্রটাকে আমি যেটা করছি সেটা হচ্ছে বৃহত্তর বাহুর চারদিকে ঘুরাইছি। মানে এইখানে এটা এটা হচ্ছে বৃহত্তর বাহু, এটাই ধরে এইভাবে যদি আমরা ঘুরাইতে থাকি তাহলে দেখো তো এইরকম তৈরি হবে না? মনে করো এভাবে ঘুরাইতেছি আমরা, তাহলে এইটা কি এরকম হবে না একটা কিছু? এই যে এইভাবে যদি আমরা এটাকে ঘুরাই তাহলে এটা কি এরকম একটা কিছু হবে না? এরকম একটা কিছু তৈরি হবে। তাহলে এইটা কি তৈরি হইতেছে? একটা সিলিন্ডার তৈরি হইতেছে না? সমবৃত্ত ভূমিক সিলিন্ডার তৈরি হবে। কিন্তু তোমরা কি এটা বুঝতে পারতেছো যে এটা একটা সিলিন্ডার তৈরি হয়? এইটাকে ধরে আমি যদি এইখানে চারদিকে ঘুরাই তাহলে এইখান থেকে একটা সিলিন্ডার তৈরি হইতেছে। এই সিলিন্ডারটার ক্ষেত্রফল আমার, এই যে ঘনবস্তুটা আছে এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে এটা সমগ্র তলের ক্ষেত্রফল চাইছে। তাহলে এইটা সমগ্র তলের ক্ষেত্রফল কি বের করতে হলে দুইটা জিনিস দরকার। এক নাম্বার লাগবে তার ভূমির ব্যাসার্ধ, আর এটা লাগবে তার উচ্চতা। এখন দেখো এটার উচ্চতা কি হবে? এই যে আয়তক্ষেত্রটা ছিল সেই আয়তক্ষেত্রের বড় বাহুটা হচ্ছে উচ্চতা, আর এটার ভূমির ব্যাসার্ধ কত হবে? এই যে আয়তক্ষেত্রটা ছিল তার ছোট যে বাহুটা আছে সেটা হবে কি আমার ভূমির ব্যাসার্ধ। তাহলে সবকিছুই দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রে বসাইলেই শেষ। চলো আমরা একটু তাহলে বের করে ফেলি। তো প্রথমে এটা ধরেন এটা বুঝায় তোমাকে বলতে হবে যে আয়তক্ষেত্রের বৃহত্তর বাহুর, এই যে লাইনটা লিখছে সেটা আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের বৃহত্তর বাহুর বৃহত্তর বাহুর কি করলে চতুর্দিকে ঘোরালে, চতুর্দিকে ঘোরালে আমরা যেটা পাবো কি উৎপন্ন হবে? উৎপন্ন ঘনবস্তুটি হবে একটি বেলন। উৎপন্ন ঘনবস্তু ঘনবস্তু হবে একটি বেলন বা সিলিন্ডার। ওকে, বেলন। আচ্ছা, তাহলে এই যে বেলনটা আছে, বেলনের উচ্চতা হবে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের বৃহত্তর বাহুর সমান। যেহেতু বৃহত্তর বাহুর চারপাশে ঘুরাইছি, বৃহত্তরের বাহু, তাহলে আয়তক্ষেত্রের বৃহত্তর বাহুর দৈর্ঘ্য কত ভাইয়া? বৃহত্তর বাহু হচ্ছে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের হচ্ছে লোহার উচ্চতা, তার মানে হচ্ছে এইচ এর মান। আচ্ছা, আর বেলনের যদি ভূমির ব্যাসার্ধর কথা বলি তাহলে ভূমির ব্যাসার্ধ, এই ভূমির ব্যাসার্ধ হবে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষুদ্রতর বাহু বা অপর যে বাহুটা আছে সেটা। তাহলে ক্ষুদ্রতর বাহু, ক্ষুদ্রতর বাহু কত? 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার হচ্ছে আমাদের কার মান? আর এর ভ্যালু। তাহলে একটা হচ্ছে এইচ আর আরেকটা হচ্ছে কত? আর। আচ্ছা, তাহলে এবার আমার কি লাগছে? সমগ্র তলে ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে তার সমগ্র তলের ক্ষেত্রফলকে বোঝায়। তাহলে সুতরাং আমার যেটা দরকার, সুতরাং যে ঘনবস্তুর
পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ। ওকে, তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে আমাদের 6, আর এর ভ্যালু হচ্ছে আমাদের 6 আর হচ্ছে 6 প্লাস 8। ওকে, সো এবার ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে 6 আর 8 মিলে হয় 14, 14 সাথে গুণ হবে, 14 সাথে গুণ হবে হচ্ছে এই 6, 14 সাথে গুণ হবে 6, 14 সাথে গুণ হবে 2, 14 সাথে গুণ হবে 3.1416। তাহলে আমরা এখান থেকে পাবো 527.788। ওকে, তাহলে এত একক ছিল হচ্ছে সেন্টিমিটারে, তার মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল যেহেতু, তাহলে বর্গ সেন্টিমিটার প্রায়। ওকে, শেষ। সো কমপ্লিট হয়ে গেল, তাই না? আচ্ছা, সঞ্জিত তিথি, ওকে, ফুল ক্লাসটা করতে পারলাম না। সঞ্জিতুল লিখছে যে ফোনে চার্জ নাই। আচ্ছা, এখন 1 থেকে 50। ওকে, এবার চলো তাহলে এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। প্রবলেম নাম্বার 20 নাম্বার প্রবলেমে, অর্থাৎ আমাদের সর্বশেষ প্রবলেমে চলে আসলাম। আমাদের হচ্ছে এই আলোচনার মানে আমাদের প্রবলেম সলভিং এর সর্বশেষ প্রবলেম। কি বলছে? একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 37 এবং 25, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 10 এবং 14। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। বাট এখানে মধ্যবর্তী দূরত্বটা দেওয়া নাই, কিন্তু আমাদেরকে এটা বের করতে হবে। তো চলো আমরা এটা কিভাবে বের করা যায় সেটা একটু বের করার ট্রাই করি। তার আগে আমরা একটা ট্রাপিজিয়াম আঁকার ট্রাই করি। এই যেহেতু এটা দিয়ে ট্রাপিজিয়াম আঁকা যায় কিনা। ওহ, সুন্দর তো হয়েছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়াম। আমরা মোটামুটি একটা ট্রাপিজিয়াম আঁকার ট্রাই করেছি। এবার এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটা, একটা হচ্ছে 37 আর একটা হচ্ছে 25। তাহলে এইটা হচ্ছে আমাদের 37 আর এই ছোটটা হচ্ছে 25। আর বাকি দুইটা আছে যে দুইটা সমান্তরাল না, সেই দুইটা, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 14। তাহলে এইটা হচ্ছে মনে করো 10, আর এইটা যেহেতু একটা বড় লাগতেছে, এইটা আমরা ধরলাম 14। এবার আমরা এখানে দুইটা বাহু নেই, এই যে আমরা এইখান থেকে একটা লম্ব টানি। আচ্ছা, আর এইখান থেকে একটা লম্ব টানি। ওকে, ফাইন। এবার আমরা হচ্ছে একটু মান টান দিয়ে বের করার ট্রাই করি। এখন দেখো আমাদের এখানে লাগ কি কি দেওয়া আছে। আমাদের একটা ট্রাপিজিয়ামে বাহু দুইটার দৈর্ঘ্য দেওয়া আছে 37 আর 25, আর হচ্ছে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, সো এইটা বের করার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রাপিজিয়াম, তাই তো? ঢাকা বোর্ড 23। কি, কই থেকে আসলেন খাবার টাবার নিয়ে? ওকে, এক মিনিট, আমাদের দরকার। ওকে, দেখো আমরা হচ্ছে এই হচ্ছে আমাদের মূলত যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে দেখলাম। এগুলো আগে প্রথমে আমরা নাম করে নেই, তারপর হচ্ছে আমরা বাকিগুলো দেখতেছি। দেখো আমরা ধরলাম এইটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। আচ্ছা, এবার আমি এখান থেকে দুইটা লম্ব টানছি, একটা হচ্ছে ই আর আরেকটা হচ্ছে এফ। এবার আসো এখানে, এইখানে আমরা যদি তাকাই, আমাদের দরকার হচ্ছে কি, আমরা জানি ক্ষেত্রফলের, আমি এখানে আমাদের ফাইনাল যে জিনিসটা দরকার সেটা আমি এখানে লিখে ফেলতেছি, যে আমাদের দরকার যেটা সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমি এখানে লিখে দিচ্ছি।
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের কি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল, অর্থাৎ এবি একটা হচ্ছে সমান্তরাল বাহু আর আরেকটা সমান্তরাল বাহু হচ্ছে সিডি, ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে কত, এইচ। এই যে ধরলাম এইটা হচ্ছে আমাদের এইচ, বা এইটাও কিন্তু এইচ। তাহলে এই দুইটা হচ্ছে কি, লম্ব আঁকছি আমি। তো এই এইচ এর মানটা আমার সামহাও বের করতে হবে। এটা যদি আমরা বের করতে পারি তাহলে এখানে বসালে আমাদের যেটা চাইছে ক্ষেত্রফল এটা বের করা যাবে। এখন টার্গেট এইচ এর মান বের করা। ওকে ফাইন। এবার এইচটা আসলে কই থেকে আসলো, এইটা আমি কি এক্সট্রা আনছি, সো এই কথাটা আগে আমরা একটু লিখে নিই। যে আমরা এখানে লিখে ফেলি একবারে শুরু থেকে, যে ধরি আমাদের ট্রাপিজিয়ামটা হচ্ছে এবিসিডি। এবিসিডি একটি ট্রাপিজিয়াম, এবিসিডি হচ্ছে একটি ট্রাপিজিয়াম। ওকে, ট্রাপিজিয়ামে আমরা যেটা করছি সেটা দুইটা লম্ব আঁকছি। কই থেকে, সি আর ডি বিন্দু থেকে। ওকে, ট্রাপিজিয়াম যেখানে আমরা বাহু দৈর্ঘ্যগুলো একটু লিখে দিই, যেখানে আমাদের এবি এর মান হচ্ছে 37, এবি এর মান 37, তারপর হচ্ছে সিডি এর মান হচ্ছে 25, তারপর হচ্ছে আমাদের বিসি এর মান হচ্ছে 14, আর হচ্ছে এডি এর মান হচ্ছে 10। এবার আসো, এবার আমরা লম্ব টানছি। এবার সি ও ডি হতে এবি এর উপর সিডি ও সিই ও ডিএফ লম্ব আঁকি, যেন সিই সমান ডিএফ সমান এক্স। হ্যাঁ, এইটা। এবার দেখো, এবার আমরা সরি এক্স না, এটা তো উচ্চতাটা আমরা এইচ ধরি, এইচ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে অংশটা আছে এফ, এই এফ অংশটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এক্স। তাহলে দেখো আমরা এখানে দুইটা ত্রিভুজ পাইতেছি, একটা হচ্ছে এ ডি এফ ত্রিভুজ, আর একটা হচ্ছে আমাদের বি সিইবি বা বিইসি ত্রিভুজ। দুইটা ত্রিভুজ, একটা বিইসি ত্রিভুজ আর একটা হচ্ছে বিইসি ত্রিভুজ, একটা হচ্ছে এ ডি এফ ত্রিভুজ, তাই না? আচ্ছা, এবার দেখো প্রথমে আমরা এই ছোট্ট ত্রিভুজটার দিকে যদি তাকাই, এটার নাম হচ্ছে এডিএফ ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ ডি এফ এ, এখানে আমরা যদি আমাদের পিথাগোরাসের সূত্র করি তাহলে আমরা এখান থেকে কি পাবো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজুকাল টু আমরা পাবো হচ্ছে 10 স্কয়ার, রাইট? এটা আমরা এখান থেকে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে এইচ স্কয়ার মানটা বের করে রাখি তাহলে আমরা পাবো 100 মাইনাস এক্স স্কয়ার, এটা বের করে রাখলাম। আবার আমাদের আরো একটা ত্রিভুজ আছে এই পাশে, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা বের করার আগে এইখানে যেহেতু এক্স ধরছি, তাহলে এই বিই এর মানটা কত হবে সেটা একটু বের করার ট্রাই করি। দেখো তো আমরা আবার 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 বিই এর ভ্যালু কত পাই, বিই এর ভ্যালু দেখো তো, বিই এই যে পুরোটা থেকে যদি এতটুকু অংশ বাদ দিই তাহলে বিই পাবো। এই পুরোটা থেকে বাদ দিতে হবে হচ্ছে আমাদের এতটুকু অংশ, এন্ড পুরোটার মান কত, 37, রাইট? আচ্ছা, আর এতটুকের মান কত, 25। তাহলে এতটুকের মান হচ্ছে 25, কারণ এই যে এটা 25 হইলে এতটুকুর মান হচ্ছে 25। তাহলে এই পুরোটা থেকে আমি বাদ দিব হচ্ছে এতটুকু। তাহলে বিই এর মান বের করতে হলে আমার বাদ দিতে হবে এবি মাইনাস এই, এবি মাইনাস এই। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, এবি মাইনাস, এবার আবার দেখো এই মানে হচ্ছে এ প্লাস ইএফ, তো আমরা এখান থেকে লিখবো হচ্ছে এএফ প্লাস এ মাইনাস ইএফ হয়ে যাবে। এই যে যেহেতু এই এর মান হচ্ছে এফ প্লাস এই, সামনে মাইনাস আছে, দুইটা জিনিস মাইনাস, তার মানে আমরা এখান থেকে পাবো 37 মাইনাস এফ এর মান কত, এক্স, আর ইএফ এর মান হচ্ছে 25। তাহলে আমরা এখান থেকে বিই এর একটা ভ্যালু পাইলাম, বিই এর ভ্যালু হবে 12 মাইনাস এক্স। তো বিই এর ভ্যালু হচ্ছে 12 মাইনাস এক্স। এবার এইখানে পরবর্তীতে এবার আবার আমরা করবো হচ্ছে ওই ছোট্ট ত্রিভুজটায়, আমরা এই ত্রিভুজে করছিলাম, এবার এই ত্রিভুজটায় আসো। এই ত্রিভুজটার নাম হচ্ছে বিইসি। ত্রিভুজ বিইসি তে আমরা কি পাই, ত্রিভুজ বিইসি তে এটাই আমাদের লাস্ট প্রবলেম সলভিং, এবং ইনশাআল্লাহ এই প্রবলেম সলভ করার পরে সিকিউ সলভিং এ যাব। তোমরা সবাই পারবা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করলা। এবার দেখো এইটার ভিতরে আমরা কি পাবো, এটার ভিতরে আগের মতো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ আমরা পাবো এইচ স্কয়ার প্লাস এটার ভূমি হচ্ছে বিই, বিই এর মান পাইছি 12 মাইনাস এক্স, এটার উপরে দিব স্কয়ার, ইজুকালটা হচ্ছে আমাদের 14 স্কয়ার, এই হচ্ছে 14 স্কয়ার। এবার দেখো আমরা মান বসাই, এই এইচ স্কয়ারের মান আমরা পাইছি 100 মাইনাস এক্স স্কয়ার,
এটা এখানে বসাবো 100 মাইনাস এক্স স্কোয়ার। আর এইটার মান কত? এটার মান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, 144 মাইনাস 24 এক্স প্লাস এক্স স্কোয়ার। আর এইখান থেকে আমরা পাইছি 114কে স্কোয়ার, 14কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 14, তাহলে পাবো 196, 196। এবার দেখো তাহলে এবার কি কি বাদ যায় আমার এখান থেকে। আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কিন্তু কাটাকাটি করা যায়, এই এক্স স্কোয়ার বাদ চলে যাচ্ছে। তাহলে আমাদের এখানে থাকতেছে মাইনাসে 24x, এই যে মাইনাসে 24x ইজ ইকাল টু, সংখ্যাগুলোকে যদি আমি ওই পাশে পাঠাই দিই 244, তাহলে আমরা এখান থেকে পাবো এক্স এর ভ্যালু আমরা এখান থেকে পাবো কত, তাহলে এক্স ইজ ইকাল টু আমরা পাবো, দেখো এখানে 196 আর এখানে 244, তার মানে আমরা এখানে পাবো মাইনাসের 48, এখানে মাইনাসের 24, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 2। এক্স এর ভ্যালু যদি হয় 2, তাহলে এইচ এর ভ্যালু বের করা যাবে। তাহলে সুতরাং কোথায় বসাবো, এই যে 1 নম্বরে, তো এইখানে এই কথাটা এখানে লিখে দিবা 1 নং হতে। এবার দেখো তাহলে 1 নং হতে এবার আমরা কি পাই, এইচ স্কোয়ার ইজ ইকাল টু 100 মাইনাস 2 স্কোয়ার, তার মানে কত হয় 96। তাহলে এইচ এর ভ্যালু কত হবে, রুট ওভার 96 হবে। তো রুট ওভার 96 মানে কত, রুট ওভার 96 এটাকে ভাঙানো যায় কোনো কিছু দিয়ে, 48 গুণ 2 বা 96কে কি 16 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ 16 দিয়ে ভাগ করা যায়। তাহলে 16 দিয়ে ভাগ করা গেলে, হ্যাঁ তাহলে 16 দিয়ে ভাগ করলে হবে 16 দিয়ে ভাগ করলে এখান থেকে, যাই হোক রুট ওভার 96 রাখি আমরা, সমস্যা নেই। এবার আমরা এখানে মান বসাই দিই। এখন আমাদের সব কয়টা মান এখন আছে, এই যে হাফ ইন্টু এ বি এর মান হচ্ছে 37, এটার মান হচ্ছে 25, আর এইচ এর মান হচ্ছে রুট ওভার 96। এবার সব কয়টা মান তোমার কাছে আছে বসাও, তাহলে কাজ শেষ। তো অ্যান্সার কত হবে কমেন্ট বক্সে জানাও। 303 একজন লিখছো, আচ্ছা দেখি, রুট ওভার 96 যোগ, সরি যোগ কেন, গুণ, গুণ 37 যোগ 25 গুণ 0.5, তাহলে 303.736। তাহলে এত হচ্ছে সেন্টিমিটার ছিল, বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার পাই। সো কমপ্লিট। তো আমরা আরো একটা প্রবলেম করে ফেললাম, কমপ্লিট হয়ে গেল। সো আমাদের প্রবলেম সলভিং পার্ট কমপ্লিটেড। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মেজর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেই পার্টটা কমপ্লিট করছি। এখন আমাদের জাস্ট আর 30 মিনিট সময়, আধা ঘন্টা, যে আমরা আজকে কি কি পড়লাম সেটা রিভাইজ বা সিকিউ সলভিং এ জাস্ট 30 মিনিট সময় দিলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের পরিমিতি চ্যাপ্টারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট 30 মিনিট সময় দিলে বুঝবা যে পরিমিতি সম্পূর্ণ অধ্যায়টা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর সুন্দর আমরা অঙ্ক করছি, দেখো এবার এক নজরে দেখো কি কি অঙ্ক তোমরা করে ফেলছো। দেখো যারা প্রথম থেকে ছিল, কত সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা করে ফেলছো, বড় বড় অঙ্ক করছো, এই যে কত অঙ্ক করে ফেলছো দেখছো, রম্বসের অঙ্ক, আয়তক্ষেত্রের অঙ্ক, সামান্তরিকের অঙ্ক, ছোট অঙ্ক, বড় অঙ্ক, সব ধরনের অঙ্ক কিন্তু সলভ করা হয়েছে অলরেডি। তো অনেকগুলো প্রশ্ন প্রবলেম সলভ হয়েছে। আলহামদুলিল্লাহ, তোমরা যারা এই পর্যন্ত ক্লাস করতেছো অনেক ধন্যবাদ তোমাদেরকে। এবার তোমাদের লাস্ট সেগমেন্টে এসে কাজ যেটা, সেটা হচ্ছে আমাকে জানানো যে তোমরা এই প্রশ্নটা পারো নাকি পারো না। এইটা যে ইয়েস ভাইয়া পারবো, অথবা না ভাইয়া এটা পারবো না। যেটা বলবো যে হ্যাঁ পারবো না বা বুঝাই দেন, সেটা আমি বুঝা দিব। বাট আমি মনে করি যে আমার প্রবলেম সলভিং আর টাইপ ভিত্তিক আলোচনার পরে আর কোনো স্টুডেন্টের কোনো ধরনের প্রবলেম থাকে না সিকিউ সলভিং এ। লেটস গো, আমরা স্টার্ট করে দিই আমাদের প্রথম প্রবলেমটা। কথা একেবারে সবার শেষে বলবো, শেষে আমরা 5 মিনিট কথা বলবো ইনশাল্লাহ। কমেন্ট বক্সে জানিয়ে দাও যে পারা যাবে কিনা, কমেন্ট বক্সে জানিয়ে দেন যে পারা যাবে কিনা। কি দিছে, একটি ঘনকে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত হবে। সো আমরা কি এটা করছি না, আমরা কিন্তু প্রবলেম সলভিং করছি এটা, তাই না। একটি ঘনকে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 294 যদি হয়, সম্পূর্ণ মানে 6a স্কোয়ারের মান দেওয়া আছে, এটা কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে কত, √3 ইন্টু a। ওইখান থেকে এর মান বের করে এখানে বসাই দিতে হবে, শেষ, দ্যাটস ইট। ওকে, পারা যাবে, ইয়েস। তোমরা এইভাবে কমেন্ট করবা যে ক পারবো, খ পারবো, এইভাবে। ওকে,
সেকেন্ড প্রশ্ন, উদ্দীপকের আলোকে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা আমরা পড়েছি প্রবলেম সলভিং এ। প্রবলেম সলভিং এ আমরা অলরেডি ডান এটা, ঠিক আছে, প্রবলেম সলভিং এ ডান। তো প্রবলেম সলভিং চেক করো, এটা কমপ্লিট। খ নাম্বার পারবো, খ পারবো, ইয়েস, ভেরি গুড। লাস্ট নাম্বার, ঢাকা বোর্ড 2023-এ আসা লাস্ট প্রশ্ন। ট্রাপিজিয়ামের দুইটা বাহুর দৈর্ঘ্য, এই যে মাত্র করলাম 37 আর 25 আর 10 আর 14 মাত্র করলাম, মানে 20 নাম্বার প্রবলেম সলভিং এ আসা প্রশ্ন। সো ডান, প্রবলেম সলভিং নাম্বার 20, প্রবলেম সলভিং নাম্বার 20। তার মানে একটা সৃজনশীল শেষ, একটা সিকিউ আমাদের শেষ। এরপরে পরবর্তী সিকিউ দেখো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 কি প্রশ্ন দিয়েছে আমরা একটু পড়া ট্রাই করি। তোমার বিদ্যালয়ে আয়তাকার একটা হল রুম আছে আর বর্গাকার একটা ক্লাসরুম আছে, যাদের পরিসীমা হচ্ছে সমান। ভালো কথা। হল রুম মানে যেটা আয়তাকার, হল রুমের ভেতরে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং হল রুমটি টাইলস করতে প্রতি বর্গমিটারে 75 টাকা হিসেবে মোট 45,000 টাকা খরচ হয়। রুম দুটিতে 50 সেন্টিমিটার বর্গাকার টাইলস লাগানো হলো। আচ্ছা, বলছে হল রুমের ক্ষেত্রফল নির্ণয় করতে। ওকে, হল রুমটি টাইলস লাগাতে, ওকে, হল রুমের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমাদেরকে। তাহলে হল রুমের ক্ষেত্রফল কি বের করা যাবে না? বের করা যাবে না। দেখো আমাদের কি কি দেওয়া আছে। হল রুমের ভেতরে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ বলছে, আর হল রুমের প্রতি বর্গ মিটারে হিসাব করতে 75 টাকা করে লাগে। একবারেই কিন্তু বের করা যায়। মোট খরচ লাগে কত? 45,000 টাকা। এবার হচ্ছে প্রতি বর্গ মিটারে হচ্ছে 75 টাকা করে খরচ হয়। এইখানে যেটা আসবে সেটাই কি আমাদের মোট ক্ষেত্রফল, হল রুমের ক্ষেত্রফল। সো পারবো। আচ্ছা, খ নাম্বারে দিছে কি, হল রুমের ভেতরের পরিসীমা কত সেটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, হল রুমের ভেতরে কি কি দেওয়া আছে? হল রুমের ভেতরের পরিসীমা, তোমার বিদ্যালয়ে আয়তাকার হল রুম এটা আছে, হল রুমের ভেতরের দৈর্ঘ্য দেওয়া আছে, ভেতরের প্রস্থ দেওয়া আছে, তাহলে ভেতরের পরিসীমা বের করার কথা। কারণ তোমার দেখো, তোমার ভেতরের দৈর্ঘ্য আমাদের প্রস্থের 1.5 গুণ। তো এরকম একটা অঙ্ক কিন্তু আমরা করছি। দেখো আমরা একটা অঙ্ক করছিলাম যেখানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল দেওয়া ছিল। এখন দেখো ক্ষেত্রফল কিন্তু আমরা এইখানে পেয়ে যাচ্ছি, এটাকে ভাগ দিলে হয়ে যাচ্ছে। ক্ষেত্রফল কত আমরা একটু বের করে নিই। 45,000 ভাগ দিব 75 দিয়ে, ক্ষেত্রফল হচ্ছে 600। আচ্ছা, তাহলে এবার এরপরে যে প্রশ্নটা আছে এটার ভিতরে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে আমাদের কত? সেম, এক্স। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখান থেকে আমাদের কত? 1.5 গুণ, মানে 1.5x। তাহলে মানে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে এই দুইটার গুণফল, 1.5x ইন্টু এক্স, 1.5x স্কোয়ার। এইটার মান দেওয়া আছে হচ্ছে কত? 600। এইখান থেকে এক্স স্কোয়ার এর মান পাবো 600 ভাগ 1.5 মানে 400। তার মানে এক্স এর মান কত হবে? 20। তার মানে হচ্ছে 1.5x এর মান কত হবে? 30। তাহলে এইটা হচ্ছে একটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। এবার এখান থেকে পরিসীমা যদি বের করতে চাই তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ, শেষ, বের হয়ে গেল। কমপ্লিট না? ওকে, দেখো পরের প্রশ্ন, গ নাম্বার, রুম দুইটি টাইলস করতে কতটি টাইলস লাগবে সেটা আমাকে বের করতে বলছে। ওকে, ভালো কথা। তাহলে দেখো আমার প্রথম যেই রুমটা আছে, রুম দুটি 50 সেন্টিমিটার বর্গাকার টাইলস লাগানো হয়েছে। 50 সেন্টিমিটার বর্গাকার টাইলস লাগানো হয়েছে। তাহলে প্রথমে আমরা দুইটা রুম আছে, একটা হচ্ছে হল রুম আর একটা হচ্ছে ক্লাসরুম। এই যে হল রুম আছে, হল রুমের ক্ষেত্রফল আমরা জানি, তাহলে টাইলস কয়টা লাগবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে হল রুমের টাইলস লাগবে কয়টা? ক্ষেত্রফল কত? 600। তাহলে প্রতিটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। প্রতিটা টাইলসের ক্ষেত্রফল কত? 50 সেন্টিমিটার। বাট আমার এইখানে আমরা এইগুলা হিসাব করতেছি হচ্ছে মিটারে, ঠিক আছে? আয়তাকার হচ্ছে, হ্যাঁ, মানে আমরা যেই 600 বের করছি এটা হচ্ছে মিটার, আর এইটা হচ্ছে কি সেন্টিমিটার। তাহলে এইটার যে ক্ষেত্রফলটা আছে, টাইলসের যে ক্ষেত্রফলটা আছে, এটাকে আগে আমার
মিটারে, বর্গ মিটারে নিতে হবে। এই যে দেখো টাইলসের ক্ষেত্রফলটা আমি আগে একটু বের করে নিই। টাইলসের ক্ষেত্রফল, এখানে একটু ঝামেলা আছে। টাইলসের ক্ষেত্রফল দেওয়া আছে 50 সেন্টিমিটার বর্গাকার, তাহলে 50, এইটা হচ্ছে কি সেন্টিমিটার না? তাহলে 50 সেন্টিমিটারকে যদি আমি মিটারে প্রকাশ করি 100 দিয়ে ভাগ করতে হবে, তারপরে এটাকে বর্গ করব, কারণ এক টাইলসের এক পাশ হচ্ছে 50 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 100 দিয়ে ভাগ দিলে এত মিটার। এবার এটাকে স্কোয়ার। আচ্ছা, তা দেখো এটা কাটা যায়, আমার এখানে আসে 0.5 এর উপরে স্কোয়ার, 0.5 কি স্কোয়ার করলে হবে 0.25। তাহলে এইটা হচ্ছে এত বর্গ মিটার হচ্ছে আমার প্রতিটা টাইলসের 0.25। তাহলে এই হচ্ছে 0.25, এটা হচ্ছে আমাদের প্রতিটা, আমার এতগুলা আমার লাগবে হচ্ছে আমাদের হল রুমে। এবার আবার লাগবে হচ্ছে ক্লাসরুমে কয়টা। এবার ক্লাসরুম কি আকৃতি? ক্লাসরুম হচ্ছে বর্গাকৃতি, ঠিক আছে, বর্গাকৃতি। এবার দেখো তোমার আয়তাকার হলরুম বর্গাকৃতি ক্লাসরুমের পরিসীমা হচ্ছে সমান, পরিসীমা সমান। তাহলে পরিসীমা যদি সমান হয়, এইটার পরিসীমা কত পাইছি আমরা? 100, এখান থেকে পাইছি 100। তাহলে বর্গাকৃতি যেটা আছে মানে হচ্ছে ক্লাসরুম, ক্লাসরুমের পরিসীমা কত? 100। ক্লাসরুমের পরিসীমা যদি 100 হয়, তাহলে ক্লাসরুমের 4 বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100, তাহলে ক্লাসরুমের 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 25। তাহলে ক্লাসরুমের ক্ষেত্রফল আমরা যদি বের করি, তাহলে সেটা হবে কত? 25 এর উপরে স্কোয়ার, তার মানে হচ্ছে 625। তাহলে এবার টাইলস লাগবে। আই হোপ তোমরা এটা পারবা, তারপর আমি করাই দিলাম। 625 ভাগ হচ্ছে 0.25, তো এখান থেকে যে আসবে সে answer। তো এইটা হচ্ছে টাইলস লাগবে। এবার এইটা টাইলস লাগবে, দুইটা যোগ করে দাও, তাহলে মোট কত টাইলস লাগবে সেটা বের হয়ে যাবে। ওকে, এবার চলো পরবর্তী প্রশ্ন। বরিশাল বোর্ড 2023, একটি চাকা 100 সেন্টিমিটার পথ যেতে 10 বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ কত? সো একটা চাকা যদি, এই হচ্ছে একটা চাকা, এটা যদি একবার ঘুরে, তাহলে মনে রাখতে হবে আমাদের এটা তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। কারণ দেখো যখন এই যে এইটা হচ্ছে এ প্রান্ত, এইটা যখন ঘুরে 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 এইখানে আসবে, তখনই সেটাকে আমরা কি বলি? যে এটা একবার ঘুরছে। আর এতটুক দূরত্ব মানেই কি তার পরিধি, তার মানে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, তাহলে দেখো তাহলে আমার এখন যেটা বের করতে হবে চাকাটির ব্যাসার্ধ। তাহলে এই দূরত্ব অতিক্রম করে সে 10 বারে ঘুরে, তাহলে আমরা এখানে লিখবো 10 বার ঘুরলে, 10 বার ঘুরলে অতিক্রম করে, অতিক্রম করে 100 পাই সেন্টিমিটার। তাহলে একবার ঘুরলে সে অতিক্রম করবে হচ্ছে 100 পাই ভাগ হচ্ছে 10 সমান হচ্ছে 10 পাই সেন্টিমিটার। এই যে একবার ঘুরলে যেটা অতিক্রম করে এটাই হচ্ছে তার পরিধি। তাহলে 2 পাই আর সমান হচ্ছে 10 পাই। তাহলে এখান থেকে যদি আমরা আর এর মান বের করতে চাই, তাহলে 2 পাই ভাগ হচ্ছে 10 পাই ভাগ হচ্ছে আমাদের 2 পাই। তাহলে এখান থেকে আমরা হচ্ছে 5, তাহলে এই 5 সেন্টিমিটার হচ্ছে চাকাটির ব্যাসার্ধ। ওকে, পারবো। আচ্ছা, এরপরে নেক্সট আমরা যাই। রম্বসটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে বলছে। দেখো কি বলছে, কি রম্বসের পরিসীমা দেওয়া আছে, বৃহত্তর কর্ণ এত হইলে, সো এটা আমরা অলরেডি বের করছি। ডান, এটা প্রবলেম সলভিং এর ভেতর পাবা, প্রবলেম সলভিং এর ভেতরে আমরা এইটা সলভ করছি। আচ্ছা, এরপরে নেক্সট, সমবাহুত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়লে ক্ষেত্রফল 4√3 হয়। তাহলে প্রবলেম সলভিং এ করছি, তাহলে 3টা সিকিউ হয়ে গেল। কিন্তু ঢাকা মানে হচ্ছে 2023 সালে আসা 3টা সিকিউ শেষ। নেক্সট প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2023, একটি সমত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত? ডান, প্রবলেম সলভিং এ অলরেডি আছে, প্রবলেম সলভিং এ পাবা। গত বছরেও মানে 22 সালেও হচ্ছে তোমার, এটা 23 সালের প্রশ্ন, 22 সালেও হচ্ছে এই প্রশ্ন আসছে। তারপরে নেক্সট খ নাম্বার, ত্রিভুজ PQR এর পরিসীমা 160 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে, এর কই ত্রিভুজ PQR এর পরিসীমা 160 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ওকে ফাইন, দেখো একটা ত্রিভুজ আছে PQR, এই হচ্ছে আমার একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হচ্ছে PQR, এইটা হচ্ছে একটা বাহু দেওয়া আছে 50, একটা বাহু দেওয়া আছে 60। এখন আমাকে বলছে এটার পরিসীমা দেওয়া আছে।
পরিসীমা হচ্ছে 160। তাহলে বসের ক্ষেত্রফল কত? এখন দেখো এটা ক্ষেত্রফল বের করতে পারবো আমরা অর্ধ পরিসীমা দিয়ে, যদি আমার এইটার মান দেওয়া থাকে তখন। আর এইটার মান আমরা বের করতে পারবো কিভাবে? দেখো আমাকে দেওয়া আছে হচ্ছে পরিসীমা, পরিসীমা কত দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে তোমার হচ্ছে 160। পরিসীমা মানে কি? বাউন্ডারি গুলোর যোগফল। এখন এটা আমি জানি না, ধরলাম এটা এক্স, তাহলে বাউন্ডারি কত? একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে 50, একটা হচ্ছে 60, ইকুয়ালটা হচ্ছে 160। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো 160 মাইনাস হচ্ছে 110, তার মানে এখান থেকে পাইলাম কত? 50। তাহলে এটা হবে কত? 50। এখন বলো পারবা না? তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অর্ধ পরিসীমার সূত্র দিয়ে এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, তারপর হচ্ছে পুরোটাকে রুট ওভার। এস এর মান কত হবে? 50 প্লাস 60 প্লাস 50 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 160, 2 দিয়ে ভাগ দিলাম 80। তাহলে 80, 80 মাইনাস 60, 80 মাইনাস 50, 80 মাইনাস 50। ও এইটাও করার দরকার নাই, এটা দেখো আরো সহজে করা যাবে। কিভাবে? এই যে দেখো এইটা 50 আর এইটা 50, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে শুরু করে দিতে পারবা। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? এই যে b/4, বি কোনটা? যেটা আনকমন সেটা বি, আর এইটা হচ্ছে যেটা কমন সেটা হচ্ছে এ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে যদি করো তাহলে কি হবে? b/4, তাহলে b/4 ইন্টু 4a স্কোয়ার, 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পুরোটার উপর রুট ওভার। তো এইটা করলেও কিন্তু হবে, অর্ধ পরিসীমাতে না গেলেও কিন্তু হবে। সো দুইটা পদ্ধতি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে করতে পারো। এটা হচ্ছে পদ্ধতি 1 আর এইটা হচ্ছে আমাদের পদ্ধতি 2। জাস্ট এইটা কমন, আগে এই তৃতীয় বাহুটা আগে বের করে নিতেই হবে। আচ্ছা, পারবো, ভেরি গুড। এবার গ নাম্বার, এবিসিডি এর ক্ষেত্রফল আমাকে কি কি দেওয়া আছে? একটা রম্বস, একটা ট্রাপিজিয়াম আছে, ট্রাপিজিয়ামের 4টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। প্রবলেম নাম্বার 20, প্রবলেম নাম্বার 20তে আমরা করছি এটা না? তো প্রবলেম সলভিং এ আমরা অলরেডি এটা ডান। দেখো এটা দুইটা বোর্ডে আসছে, ঢাকা বোর্ডের 23-এর গ নাম্বারেও কিন্তু এটা আসছে, আবার হচ্ছে এইটার ভিতরেও আসছে, 23 সালেই দুইবার আসছে এটা। আচ্ছা, প্রবলেম সলভিং এ এটা ডান, সলভ করা আছে। নেক্সট প্রশ্ন, একটি বৃত্তের ব্যাস এবং পরিধির পার্থক্য 25 হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? তাহলে একটা বৃত্তের ব্যাস এবং পরিধি, ব্যাস এবং পরিধি কোনটা বড়? পরিধি বড়। তাহলে পরিধি আগে লিখবো যেহেতু পার্থক্য বলছে, আর ব্যাস হচ্ছে 2r, এটার মান দেওয়া হচ্ছে 25। তাহলে দেখো এখান থেকে যদি আমি r কমন নেই তাহলে 2π মাইনাস 1 থাকে ইকুয়াল টু 25। তাহলে r এর মান হবে 25 নাও, আর 2π মাইনাস 1 দিয়ে ভাগ করো, অ্যান্সার চলে আসবে ডান। এটা পারবা। নেক্সট প্রশ্ন, সামান্তরিকের অপর কর্ণ বের করো। দেখো আমাকে বলছে সামান্তরিকের একটা বাহু 20 আর একটা 15 ক্ষুদ্র কর্ণ দেওয়া আছে, আরেকটা কর্ণ বের করতে বলছে, ডান। এটা প্রবলেম সলভিং এ ভেতরে সলভ করা আছে। দেখো ম্যাক্সিমাম প্রবলেম ওই 20টা প্রবলেম সলভ করতে পারলে তোমার, স্পেশালি 10 থেকে 20, এই দশটা করতে পারলে, এই 10টা বাদে কোনো সিকিউ হবে না তোমাদের পরিমিতিতে। এই 10টার একটা থাকবেই, দুইটাও থাকতে পারে, এই 10টার একটা থাকবেই। ওকে, নেক্সট প্রবলেম চলো। পাইপের লোহার ওজন 7.2 গ্রাম, প্রবলেম সলভিং এ সলভ, প্রবলেম সলভিং ডান। সিকিউ করলাম কয়টা এই পর্যন্ত? কয়টা করলাম বলো, 5টা নাকি 4টা? 4টা বা 5টা প্রবলেম সিকিউ অলরেডি শেষ, তাই না? ওকে ওকে, শেষ। গ নাম্বার পারবো। এবার আমরা যাইতে পারি আর একবার পোস্টে। ওকে, নেক্সট সিকিউতে, এটা হচ্ছে যশোর বোর্ড 2023। রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 20 এবং 24 হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু তাদের কর্ণগুলোর গুণফল, 20 গুণ 24। শেষ, অ্যান্সার শেষ, 2 মার্ক হয়ে গেল। 1 নম্বর অনুসারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে, সেম একটা প্রশ্ন আমরা সলভ করছি, এখানে 1 মিটার আর এখানে দিচ্ছে হচ্ছে 10 মিটার, তাহলে পারবা। তার মানে হচ্ছে প্রবলেম সলভিং এ ডান, পারবা তোমরা প্রবলেম সলভিং। এবার বলো পরিমিতিতে তোমরা কনফিডেন্স পাচ্ছ কিনা? পরিমিতি থেকে প্রশ্ন উত্তর করা যাবে?
তোমরা যারা এসএসসি 24-25-এ আছো, তোমাদের সাথে আমার পরিমিতির ক্লাস হয়েছিল এবং সেখানে আমি বলছিলাম যে পাওয়ার প্লেতে পরিমিতি হবে অন্য লেভেলে। তোমরা এখন পরিমিতি জানবা এবং মনে হবে যে আমি সবকিছুই পড়াইছি এবং সবকিছুই কিন্তু পড়াইছি, বাট যখন পাওয়ার প্লেতে আসবা ক্লাস করতে তখন দেখবা যে না, পরিমিতিতে আসলে কোন লেভেলে যাওয়া যায়। সো ইয়েস, আমার মনে হয় তোমাদের কনফিডেন্স পাওয়া উচিত। এবার দেখো 2 নাম্বার অনুসারে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? 6 8 10 প্রবলেম সলভিং এ ডান। প্রবলেম সলভিং এ ডান। ওকে, এবার নেক্সট। আচ্ছা, কি বলছে যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 হলে এর ক্ষেত্রফল কত? পরিসীমা 12 মানে 3a এর মান হচ্ছে 12, এর মান হবে 4, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু a স্কয়ার। শেষ, মানে 4√3 হবে। সিলিন্ডার এবং সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল এবং ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফলের পার্থক্য নির্ণয় করো। কি বলছে দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার, সমবৃত্তভূমিক একটা বৃত্তের ব্যাসার্ধ আছে। সমবৃত্তভূমিক সিলিন্ডারের আয়তন 150 পাই ঘন সেন্টিমিটার এবং সিলিন্ডারটির ভূমির ব্যাসার্ধ এবং ওই বৃত্তটির ব্যাসার্ধের সমান। ভূমির ব্যাসার্ধ হচ্ছে ওই বৃত্তটির ব্যাসার্ধের সমান। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে দেখো সহজ কঠিন না, মানে প্রতিটা জিনিসে বের করা যাবে। আমরা একটু বের করার ট্রাই করি। আমার সমবৃত্ত সিলিন্ডারের আয়তন দেওয়া আছে। দেখো আমাদের সিলিন্ডারের এইটা আমরা একটু করি, যেহেতু আমরা সরাসরি করি নাই, একটু করি। দেখো এখানে আমাদের সিলিন্ডারের ক্ষেত্রফল, এটা হচ্ছে সিলিন্ডারের, এই সিলিন্ডারের ব্যাসার্ধ বলে দিছে হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধের সমান। তাহলে আর এর মান হচ্ছে কত? 5। আর এই সিলিন্ডারের উচ্চতার মানটা দেওয়া নেই, উচ্চতার মান ধরে নিলাম h। এবার দেখো এই সিলিন্ডারের আয়তন আবার দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 150 পাই। এখন দেখো আমরা কি আয়তনের সূত্র জানি, পাই আর স্কোয়ার এইচ, এটার মান হচ্ছে 150 পাই। এখান থেকে কি আমরা এইচ এর মানটা বের করতে পারবো। 150 পাইকে আমরা ভাগ দিব হচ্ছে এই পাই দিয়ে এবং আর এর স্কোয়ার, আর মানে হচ্ছে কত, আর স্কোয়ার মানে কত, 25। পাই আর পাই কাটা যায়, 25 দিয়ে 150কে যদি ভাগ দিই তাহলে হবে 6। তাহলে এইচ এর ভ্যালু আমরা পাইলাম হচ্ছে 6। তাহলে এইচ এর ভ্যালু যদি 6 পাই, এইখান থেকে কি আমরা সিলিন্ডারের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এখান থেকে যদি আমরা ক্ষেত্রফল বের করে ফেলি, ক্ষেত্রফল কি, বক্রতলের ক্ষেত্রফল। ওকে, সমস্যা নাই, বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কত, 2 পাই আর এইচ। তাহলে এ হচ্ছে 2 পাই, আর এর মান হচ্ছে আমাদের 5, আর এইচ এর মান হচ্ছে 6। তাহলে 5 6 30, আর 30 দুগুণ হচ্ছে 60, 60 পাই। এইটা একটা মান আসবে, আমরা যেটা ক্যালকুলেশন করতে পারবো। এবার আসো পরেরটা, বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল। একটা বৃত্ত আছে, এখানে বলতেছে একটা বৃত্তের কথা। সেই বৃত্তটার কথা যদি বলি, এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। আচ্ছা, এবার এই বৃত্তের ভেতরে আমরা কি করছি, একটা অন্তর্লিখিত বর্গ আছে। এই বৃত্তে অন্তর্লিখিত একটা বর্গ আছে, এই হচ্ছে অন্তর্লিখিত বর্গ। মনে করো এরকম একটা বর্গ। এখন আমার বলছে এই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে। এই বর্গের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? এই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বর্গের এক বাহুর দৈর্ঘ্য লাগবে। আমরা এইটা কিন্তু জানি যে বৃত্তে অন্তর্লিখিত বর্গ হইলে এই যে জিনিসটা আছে, এই বর্গটার কর্ণ হবে এই অন্তর্লিখিত বৃত্তের ব্যাসের সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে বর্গের কর্ণ হবে বৃত্তের ব্যাসের সমান। বর্গের কর্ণ কত হবে? বর্গের কর্ণ হচ্ছে আমরা জানি √2a। তাহলে এ হচ্ছে √2a ইজ ইকুয়াল টু হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস কত ভাইয়া? বৃত্তের ব্যাস হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধের দ্বিগুণ মানে 10। তাহলে আমরা এখান থেকে a এর মান পেয়ে যাবো হচ্ছে 10 ভাগ √2। তাহলে এখান থেকে আসবে 5√2। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল আমাদের এখান থেকে চলে আসবে হচ্ছে 5√2, এটার উপরে স্কোয়ার, সরি বৃত্তের বলে বর্গের, ঠিক আছে, বর্গের ক্ষেত্রফল। আমরা এখান থেকে পাবো হচ্ছে 25 আর 2 মানে হচ্ছে 50। এবার আমাদের এখানে আসছে 50 আর এখানে আছে 65।
একটা থেকে আরেকটা মাইনাস করলেই কাজ শেষ। চলো এবার গ নাম্বারে চলে যাই। গ নম্বরে উল্লিখিত বৃত্তটির ক্ষেত্রফল এবং ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফলের পার্থক্য নির্ণয় করো। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল অলরেডি বের করা হয়ে গেছে, আর ওই বৃত্তটির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, একটা থেকে একটা মাইনাস করবা হয়ে যাবে। ওকে, আচ্ছা, আর বাকিগুলা শেষগুলা এইচডব্লিউ দিয়ে দেন। ওকে ফাইন, আমরা হচ্ছে বাকিগুলো এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। আর অল্প একটু জাস্ট হচ্ছে আর কয়েকটা জিনিস, আর দুই একটা সিকিউ দেখি যে আমরা আনকমন কিছু পাই কিনা। ঠিক আছে, জাস্ট 23 সালে যেগুলো আছে, 22 সালেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাস করতে পারছো, আই হোপ আর 10 মিনিট ক্লাস করতে পারবা। আমরা 23 সালের প্রশ্নগুলো কনফার্ম করি, 22 সালের প্রশ্নগুলার সমাধান না করলেও তোমরা নিজেরা করতে পারবা, অথবা আমার ইউটিউব চ্যানেলের ভিতর 22 সালের প্রশ্নগুলো সলভ করা আছে, তোমরা ওইখানে গেলে 22 সালে আসা প্রশ্নগুলা ওইখান থেকে দেখেও সলভ করে ফেলতে পারবা। বাট 23 সালের প্রশ্নগুলো আমরা অন্তত পক্ষে সলভ করি। চলো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 4√3 বর্গ সেন্টিমিটার, বলছে এর বাহুর দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে। তাহলে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে আমাদের √3/4, এ স্কয়ার মান দেওয়া আছে 4√3, তাহলে এখান থেকে এর মান তোমরা সবাই বের করতে পারবা। এবার নেক্সট প্রশ্ন, ঘনাকৃতি বস্তুটির একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত বের করতে বলছে। লোহার তৈরি একটি নিরেট ঘনাকৃতির বস্তুর আয়তন হচ্ছে 343 ঘন সেন্টিমিটার। আয়তন দেওয়া আছে, এই কিউবের মান 343, এইখান থেকে আমরা এর মান বের করে ফেলতে পারবো। আর এর মান যদি আমরা বের করে ফেলতে পারি, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 × a, এটা এখানে বসাই দিলেই চলে আসবে, শেষ। এবার দেখো পরের প্রশ্ন, ফাঁপা পাইপটির উচ্চতা কত সেটা বের করতে বলছে। বস্তুটিকে গলিয়ে একটি বেলন আকৃতির মানে একটা সিলিন্ডার আকৃতির একটা বেলন আকৃতির পাইপে পরিণত করা হলো। ফাঁপা পাইপটির ভেতরের এবং বাইরের ব্যাস যথাক্রমে 9 এবং 7 সেন্টিমিটার। এখন আমাকে বলছে যে ফাঁপা পাইপটির উচ্চতা নির্ণয় করতে। আমরা অলরেডি এইগুলো সলভ করে আসছি। দেখো আমাদের এইখানে কি গলায় কি তৈরি করছি, আমি এই নিরেট এই বস্তুটা ঘনাকৃতির একটা বস্তু গলায় আমি হচ্ছে আমাদের একটা পাইপ তৈরি করছি। তাহলে এইখানে কি ঘটনা ঘটবে, এই নিরেট ঘনকের যে আয়তনটা আছে, এই যে 343, এটাই ইকুয়ালটা হবে লোহার পাইপের লোহার আয়তন, এটা হবে। এখন লোহার আয়তনটা কই আছে, লোহার বাইরের আয়তন মাইনাস ভেতরের আয়তন। আমি একটু শর্টকাটে লিখি এটা, আমরা যদি পাইপের পাইপের বাইরের আয়তন বের করি, বাইরের আয়তন, পাইপের বাইরের আয়তন, তাহলে কত হবে, পাইপের বাইরের আয়তন, তাহলে বাইরের আয়তন যদি আমরা বের করি তাহলে কত হবে, আমরা ধরে নিলাম উচ্চতা হচ্ছে h, উচ্চতা হচ্ছে h। হ্যাঁ, এবার দেখো বাইরের আয়তন, আমার বাইরের ব্যাস দেওয়া আছে কত, 9, বাইরের ব্যাস হচ্ছে 9, তাহলে আমার হচ্ছে ব্যাসার্ধ হবে কত, 9/2, তাহলে আয়তন হচ্ছে পাই আর স্কয়ার h। আর যদি লোহার পাইপের ভেতরের আয়তন আমি বের করি তাহলে হবে হচ্ছে পাই 6/2 স্কয়ার h। তাহলে এইখান থেকে আমরা লোহার আয়তন আমরা বের করতে পারবো। তো লোহার আয়তন আমরা এখান থেকে যদি বের করি, তাহলে এইটা মাইনাস এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে আমরা কত পাবো, দেখো তো, পাই 9, এখানে কত হয়, 9 স্কয়ার করলে 81/4 h স্কয়ার, সরি h, মাইনাস এখান থেকে হচ্ছে পাই 3 স্কয়ার করলে হয় কত, 9, h ইকুয়াল টু এইটা হবে 343, এই লোহার আয়তন হবে 343। এবার এইখান থেকে তুমি ক্যালকুলেশন করে h এর মানটা বের করো, কাজ শেষ। আরো একটা সিকিউর শেষ। এবার দেখো আমরা ময়মনসিংহ বোর্ড 23-এ আসি। আচ্ছা ভাইয়া এখনো 100% এনার্জি, হ্যাঁ আরো অনেকক্ষণ পড়াইতে পারবো, তুমি যদি বলো তাহলে যতগুলা সিকিউ আছে সবকটা সিকিউ সলভ করে দিতে পারবো। বাট আমরা শুধু 23-এর সিকিউ গুলো সলভ করি, কারণ 22-এর সিকিউ গুলো তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবা, ওইখানে ওইগুলো সলভ করা আছে 22 থেকে শুরু করে তার আগের। তো শুধু 23-এর গুলা সলভ করা নাই। কোন একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, হবে 1/2 × 9 × 10 × তাদের মধ্যবর্তী কোণের সাইন কত, 30 ডিগ্রি, শেষ। আচ্ছা এবার দেখো নেক্সট, ঘন বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল যে 12:4:3 করাইছি প্রবলেম সলভিং এর ভেতরে, প্রবলেম সলভিং এর ভেতর ডান, প্রবলেম সলভিং এর ভেতরে ডান। ওকে, এবার লাস্ট প্রশ্ন,
গ নাম্বার, প্রতি বর্গমিটারে 5 টাকা হিসেবে বাগানটিতে ঘাস লাগাইতে কত লাগবে? আই হোপ তোমরা এটা পারবা। কি বলছে? রম্বস আকৃতির একটা বাগানের একটি কর্ণের দৈর্ঘ্য ঘনবস্তুর কর্ণের সমান এবং বাগানের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 15 মিটার। ওকে, আচ্ছা কি বলছে? বাগানটিতে ঘাস লাগাতে একটি, আচ্ছা কি কি দেওয়া আছে দেখো, ঘনবস্তুর কর্ণের সমান। ওকে ফাইন। দেখো এটাও আমরা প্রবলেম সলভিং অলরেডি করে আসছি। কিভাবে করে আসছি দেখো, আমাদের দরকার হচ্ছে কি, আমরা ঘাস আমরা এখানে ঘাস লাগাবো, ঘাস লাগালে দরকার হচ্ছে কি, রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ওকে দেখো, দুইটা কর্ণ দেওয়া নেই, একটা কর্ণ দেওয়া আছে, আর হচ্ছে রম্বসের একটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। তো রম্বসের, এই হচ্ছে রম্বস, এই রম্বসের যদি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, যে প্রতিটা বাহু হচ্ছে 15, আর হচ্ছে আমাদের একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে এক কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি, ওই যে ঘনবস্তুর কর্ণের সমান। আমরা ওইখান থেকে ঘনবস্তুর কর্ণটা বের করে ফেলতে পারবো। তো ঘনবস্তুর কর্ণের মনে করো, সাপোজ মনে করলাম 10, এই যে আমি এখানে লিখে রাখছি ধরি, এটাই না কিন্তু, ধরি ধরি এটা 10, এটা যদি 10 হয় তাহলে এই এটা কত হবে? 5। আর এইটার মান কত হবে? x আমরা ধরি। পরে এইখানে x ধরার পরে পরে আমরা এইটা, এই যে এখানে আমরা ইয়া করে আমরা প্রবলেম সলভিং এটা সলভ করছি না, x এর মান বের করলে দুইটা কর্ণ পেয়ে যাব, দুইটা কর্ণ দিয়ে আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফলকে আমরা হচ্ছে ওই যে 5 দিয়ে গুণ করলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, কি রে 23 শেষ হয় না? ওকে শেষ, 23 শেষ। এরপরে বাকি যেগুলো আছে, এরপরে এগুলো হচ্ছে নিজেরা ট্রাই করবা, ট্রাই ইয়োরসেলফ। ওকে ডান। সো আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। এখানে তোমাদের জন্য আরো অনেকগুলো সিকিউ আছে, টোটাল 150টা স্লাইড। তো আমরা টোটাল আমাদের আজকে ক্লাসটা অনেক ভাগে ভাগ হয়ে গেল, তাই না? সো আমরা টোটাল কতক্ষণ ক্লাস করলাম তোমরা একটু কমেন্ট বক্সে জানাও দেখি। আজকে আমাদের টোটাল 4টা ডিউরেশন যদি অ্যাড করি তাহলে টোটাল কতক্ষণ হবে? আমি একটু একটু সারমর্ম করি আমরা আজকে ক্লাসের, দেন হচ্ছে তোমরা যাবা, তার আগে যাবা না। তাহলে পরিমিতি ডান, আলহামদুলিল্লাহ। ওকে শেষ। এই ক্লাসটার জন্য অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছি। তো আমাদের টোটাল 6.5 ঘন্টা যদি হিসাব করি, আমরা ক্লাস শুরু করছি কয়টায়? এখন একটা 20 বাজে, তাহলে 6:30 হিসাব করলে হ্যাঁ 6:30 কেন, মাঝখানে প্রায় আধা ঘন্টার মতো আমাদের ব্রেক হয়েছে। তাহলে আমাদের টোটাল 6.5 ঘন্টার মতো আমাদের ক্লাস হয়েছে। সো এই ডিভিশনের ভেতরে আমরা টোটাল যেই জিনিসগুলো করলাম, আমরা টোটালে আমরা প্রথমে সকল সূত্রগুলো আমরা আলোচনা করছি। সকল সূত্রগুলো টোটাল 15টা জিনিসের আমরা সূত্র নিয়ে আলোচনা করছি। তারপরে হচ্ছে আমরা এমসিকিউ সলভিং করছি। টোটাল আমরা ওইখানে এমসিকিউ সলভিং করছি প্রায় 53টা, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা প্রবলেম সলভিং করছি। প্রবলেম সলভিং করলাম হচ্ছে কয়টা? প্রবলেম সলভিং করলাম হচ্ছে 20টা। ওকে, তারপরে হচ্ছে আমরা এখান থেকে সিকিউ সলভিং করলাম। আমি 9টা সিকিউ তোমাদেরকে সলভ করাইছি 23 সালে আসা। আর বাকি যেগুলো আছে আরো হচ্ছে এখানে 7 থেকে 8টা, সেগুলো হচ্ছে তোমাদের এইচডব্লিউ বা তোমাদের নিজেদের করে নিতে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাস। তো টোটাল যেই যারা নোট করছো বা নোট করো নাই, ঠিক আছে, ঠিক আছে, যারা নোট করছো বা নোট করো নাই, যেটাই হয়েছে না কেন, এইটা দেওয়ার পরে বাকি সব নোটটা কমপ্লিট করে ফেলবা। এবং হচ্ছে পরিমিতি তো শেষ হইলো। আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। এই 27 জন যারা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে একেবারে সন্ধ্যা থেকে শুরু করে এত লম্বা সময় পর্যন্ত আমাকে সময় দিছো। আমাদের ক্লাসটা হয়তো 12:30 বা 1টার ভিতরে কমপ্লিট হয়ে যেত, বাট যেহেতু কয়েকটা ধাপে
কারেন্ট চলে গেছে এই জন্য। বাট আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে 4টা ক্লাস আমাদের যে ভাঙছে এগুলো আমি সংযুক্ত করে একত্রে তারপর হচ্ছে আবার পোস্ট করব। তখন হচ্ছে এই এক্সট্রা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের মাঝে যে ইন্টারাপশনগুলো হইছে এগুলো আমি কাট করে আবার একটা নামাজের 15 মিনিটের একটা ব্রেক আছে ওই জিনিসটা কাট করে আমরা টোটালটা কাট করে তারপর হচ্ছে তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিব। তাহলে তোমরা এটা দেখতে আরেকটু স্বাচ্ছন্দ্য বোধ করবা। এরপরে কাজ হচ্ছে একটাই, আমি ট্রাই করছিলাম তোমাদের এমসিকিউ সলভিং বা সিকিউ সলভিং এ নিজেরা যে প্র্যাকটিসটা করো ওই প্র্যাকটিসটা আমি করে দেওয়ার জন্য। বাট তারপরেও তোমরা তোমাদের যে টেস্ট পেপার বা যাই থাকুক না কেন সেখান থেকে তোমরা প্রবলেম সলভিংগুলো করবা, মানে হচ্ছে সিকিউ সলভিংটা একটু চেষ্টা করবা। আর এখানে যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো যেন তোমার সব সময় নখদর্পণে থাকে এটা চেষ্টা করবা। এই 20টা প্রবলেম যদি তোমার নখদর্পণে থাকে তাহলে পরিমিতি থেকে প্রশ্ন উত্তর করতে তোমাকে কেউ বাধা দিতে পারবে না। কারণ এই 20টা প্রশ্ন থেকে খ আর গ এই দুইটা জিনিস এখান থেকে কিন্তু চুজ করে। ইন্টারমিডিয়েটে উঠে যখন যাবা তখন এই ব্যাপারগুলো পাবা না, এই ব্যাপারগুলো অনেক মিস করবা। যে নির্দিষ্ট কিছু কিছু জিনিস পড়াশোনা করলেই হচ্ছে কমন আসতেছে এই ব্যাপারগুলো থাকবে না। তো এখন যেহেতু সুযোগ আছে যে এই জিনিসগুলো পড়াশোনা করলেই আমাদের প্রশ্নগুলো আসতেছে, এই সুযোগগুলো কাজে লাগাও। আচ্ছা, সূত্র ছাড়া কি প্রশ্নগুলো নোট করতে হবে? সূত্রগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবা, আগে নোট করবা। সূত্র নোট করতে হবে সবার আগে, হ্যাঁ, সূত্র সবার আগে নোট করতে হবে। ওকে, তোমাদের নোটগুলো দেখার আশায় আছি। কালকে থেকে দেখবো তোমাদের এই ক্লাসের নোটগুলো তোমরা কমপ্লিট করছো কিনা, এবং ইনশাল্লাহ আমি ট্রাই করবো তোমাদের নোটগুলো একটু দেখার। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে আবার দেখা হবে নতুন একটা অধ্যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।